এবার নির্বাচন নিয়ে কথা বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাও কি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে। আইএমএফ প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা বলছেন। ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা, এই শোনা। তো এরই মাঝখানে এখন আমাদের যিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আছেন, যিনি এই নির্বাচনী সিস্টেমটার প্রধান, অন্তর্বর্তী সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত বদিউল আলম মজুমদার, তো তিনি আপনার গতকালকে আমাদের সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের পরে তিনি আর একটা বক্তব্য দিয়েছেন। আগামী নভেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছেন। শামীম ওসমানের উপরে প্রবাসীদের একটি হামলা হয়, যেখানে পচা ডিম সহ বিভিন্নভাবে শামীম ওসমানকে ছোট করা হয়, অপমানিত করা হয়। তো এই বিষয়টি নিয়ে শামীম ওসমানের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পুরো দেশে আলোচিত। বিষয়টি নিয়ে শামীম ওসমানের নিজ এলাকা নারায়ণগঞ্জ সহ সারা দেশে আলোচনা চলছে। আলোচিত এই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক নিঃসন্দেহে ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। এর ঠিক পরপরই সাইডলাইনে শাহবাজ শরীফের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ নিঃসন্দেহে তাদের চিন্তা আরও বাড়াবে। লং মার্চ টু ঢাকা, মানে গোপালগঞ্জ থেকে 3 থেকে 5 লক্ষ লোক ঢাকাতে যাবে। কি জন্য? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে যাদের সঙ্গে অধিবেশনে গিয়েছেন আমেরিকাতে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেন ব্যাক করতে না পারে, এই জন্য ঢাকায় যাবে। কি করবে? ঢাকায় গিয়ে যে পরিকল্পনাটা যারা করছে তার কথাই শুনি, এই মাথা মোটার কথাটা শুনি কি বলে সে। বাংলাদেশকে কোন নজরে এবার দেখতে চলেছে গোটা বিশ্ব? অন্তর্বর্তী সরকারের হাত ধরে বাংলাদেশ পেতে চলেছে নতুন দিশা। স্পষ্ট হলো জাতিসংঘের। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, শামীম ওসমানকে ভারতে কিন্তু তাকে অনেক মারপিট করেছে এবং ভারতে তার উপরে হামলা করেছে। সেই বিষয়গুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সেই সাথে নির্বাচনের 18 মাস নয়, 1 মাসের ভিতরেই নতুন নির্বাচন দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে গিয়ে ডক্টর ইউনূস ভয়ঙ্কর তথ্য ফাঁস করে এই কথাগুলো বলেছে। সেই বিষয়গুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াত সকলের জন্য খুবই চাঞ্চল্যকর এবং ইন্টারেস্টিং হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। সেই সাথে ইলিয়াস চাঞ্চল্যকর তথ্য জানিয়ে কথা বলেছে, বাংলাদেশ কি আদৌ স্বাধীন হয়েছে? 2 মাস হয়ে গেল বাংলাদেশের স্বাধীন হয়েছে, তবুও কেন বাংলাদেশে ভারতের এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে? ইলিয়াস হোসেন কি বলতে যাচ্ছে সব কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে, তাও বিস্তারিতর মাধ্যমে। বেশি কথা না বলে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাও। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। নির্বাচন নিয়ে কথা বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাও কি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে। সেখানে আইএমএফ প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা বলছেন। ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা, এই শোনা। খবরে বলা হচ্ছে, দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকালকে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আশা করেছেন যে 18 মাসের মধ্যে, অর্থাৎ 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ ঘটবে। সেই কথা বলার একদিন পরই ডক্টর ইউনূসও তিনি নিউ ইয়র্ক থেকে এই কথা জানালেন। আপনারা জানেন যে ডক্টর ইউনূস এই মুহূর্তে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন এবং তিনি সেখানে খুবই ব্যস্ত সময় পার করছেন। বিশ্ব নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন, সাক্ষাৎ করছেন এবং বাংলাদেশের যেই জুলাই আগস্টের বিপ্লব সেটি তুলে ধরছেন এবং পরিবর্তিত বাংলাদেশের চেহারা কি হবে তার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছেন। তারই মধ্যে তিনি কথা বলেছেন আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয়েভার সঙ্গে। তো সেখানে তিনি এই কথা বলেছেন, সংস্কারের বিষয়ে এক ঐক্যমত্যে পৌঁছানোর পর যে ভোটার তালিকা প্রস্তুত হবে, সেই ভোটার তালিকা হলেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে তিনি আইএমএফ এর এমডির সঙ্গে কথা বলার সময় এই কথা বলেন। তিনি বলেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। বর্তমান বাংলাদেশ একটি নতুন দেশ। নতুন সরকার গঠনের পর নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী এবং সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য 6টি কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের ঘোষণা করা হবে। আইএমএফ এর প্রধান নির্বাহী ক্রিস্টিলিনা জর্জিয়েভার এই উদ্যোগে ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানান। ঋণদাতা সংস্থা এই সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টি দ্রুত ট্র্যাক করবে জানিয়ে
জর্জিয়েভা বলেন তিনি বাংলাদেশে আইএমএফ এর একটি দল পাঠিয়েছেন এবং দলটি এখন ঢাকায় আছে। আগামী মাসে দলের সদস্যরা আইএমএফ এর পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। জর্জিয়েভা বলেন আইএমএফ বোর্ড দলের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণ দান কর্মসূচি শুরু করতে পারে অথবা গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির আওতায় আরো ঋণ দিতে পারে। এছাড়া বাংলাদেশকে পরিবর্তিত দেশ আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা জর্জিয়েভা। তিনি বর্তমান বাংলাদেশকে বাংলাদেশ 2.0 আখ্যা দিয়ে দেশের সংস্কারের উদ্যোগকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। আসলে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি মানে আইডিবি যাই বলি না কেন, এগুলি সবই মার্কিন যুক্তরাষ্ট্রের ইশারা ইঙ্গিতে পরিচালিত হয়। বিশ্বে কোনো দেশ যদি সংকটে পড়ে, তারা যদি মনে করে যে না মার্কিন যুক্তরাষ্ট্র যদি সিগন্যাল দেয়, তখন তারা এগিয়ে যায়। তো বাংলাদেশের ক্ষেত্রে দেখেন মার্কিন সহায়তা, বাংলাদেশের যে টিম এসেছিল তারা যখন নাকি 20 মিলিয়ন সহায়তার কথা বললো, অনুদানের কথা বললো, সাথে সাথে কিন্তু দেখেন মানে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জার্মান সমস্ত দেশ কিন্তু এগিয়ে এসছে। এবং এই ব্যাপারে এখন আবার জো বাইডেনের সঙ্গে যেই বৈঠক হয়েছে এবং যেভাবে তাকে অভিবাসন মানে সম্বর্ধনা দিয়েছেন বলা যায়, স্বাগত জানিয়েছেন, যেভাবে করমর্দন করেছেন, বুকে জড়িয়ে নিয়েছেন, এই ঘটনাগুলো নিশ্চয়ই পশ্চিমা দেশগুলো আরো প্রভাবিত হবে এবং বাংলাদেশকে সহায়তার ব্যাপারে তারা দৃঢ়ভাবে এগিয়ে আসবে বলে অনেকে মনে করছেন। তারেক রহমান তিনি দেশে ফিরবেন। অনেক বিভিন্ন যারা নেতাকর্মী আছে তারা কিন্তু অলরেডি দেশে ফিরে গেছে। প্রশ্ন হচ্ছে কেন এখন পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে ফিরছেন না? এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা কৌতূহল কাজ করছে, আবার এটা নিয়ে আওয়ামী লীগও তাদের মতন বক্তব্য দিচ্ছে। তবে রিয়াল প্রেক্ষাপটটা আসলে কি, আমার কাছে যেটা মনে হয়, এই মুহূর্তে ডক্টর ইউনূসের যে সরকার আছেন, সেই সরকারকে পেছন থেকে যারা চালাচ্ছেন তারা হচ্ছে প্রশাসন, সেনাবাহিনী, আমলাতন্ত্র বা উপদেষ্টারা। আবার উপদেষ্টাদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে অধিকাংশ উপদেষ্টাই আবার 111 সরকারের উপদেষ্টা, যারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় যেতে সাহায্য করেছিল। তো সম্ভবত এই জায়গাতে এই একটা জিনিস চিন্তা আসে যে তারেক রহমান যদি দেশে যান তিনি গ্রেপ্তার হতে পারেন। আবার পাশাপাশি বেগম খালেদা জিয়া তিনি যদি চিকিৎসার জন্য দেশের বাইরে যান তাহলে তাকে দেশে নাও ঢুকতে দেওয়া হতে পারে। এমনটাই সম্ভবত একটা ভেতরে ভেতরে ভয় কাজ করছে। কারণ এই সরকারটা ভারতের সাথে যতটা শক্তিশালী ভূমিকা রাখবে বলে অনেকে মনে করেছিল, দিন শেষে আমরা দেখছি ইলিশ নিয়ে যে বক্তব্য আসছে, তথ্য বলছে যে আওয়ামী লীগ গত কয়েক বছরে দিয়েছিল 5,500 টন, আমাদের এই সরকার আসার পরে প্রথমে ইলিশ দিবে না। আবার আমাদের যিনি গতকালকে উপদেষ্টা আছেন রিয়াজুজ্জামান হাসান, তিনি বলছিলেন এটা উপহার না রপ্তানি। তো আগেও কিন্তু রপ্তানি করা হতো, আওয়ামী লীগ সরকার তো ফ্রিতে দিত না, যদিও এটার নাম দেওয়া হতো উপহার। তো এই যে নানান বক্তব্য বা ধরেন ভারতের সাথে যে সম্পর্কের জায়গাগুলা বা ভারত নিয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টাদের যে বক্তব্য, সকল কিছু মিলেয়া এখনো অনেকেই মনে করছেন এই যে সরকারটা, এটার পেছনে ভারত একটা শক্ত ভূমিকা পালন করার সক্ষমতা রয়েছে। আবার যেহেতু সেনাপ্রধান তিনি আমাদের শেখ হাসিনারই আত্মীয় জেনারেল ওয়াকারুজ্জামান, যদিও তিনি সেই জায়গা থেকে নিজেকে অনেক আগেই মুক্ত করেছেন, আবার কি বলা হয় যে নিজেকে নিরপেক্ষ প্রমাণ করেছেন, কিন্তু তারপরেও অনেকের ভয় যে সেনাবাহিনীতে উচ্চপদস্থ যারা আছেন, পুলিশে উচ্চপদস্থ যারা আছেন, সচিব থেকে আমলা উচ্চপদস্থ যারা আছেন, পুলিশ থেকে বিজেপি, আনসার, সব জায়গায় যে সেটআপটা, এটা কিন্তু এখনো আওয়ামী লীগ সরকারের সেটআপটাই রয়েছে। শুধুমাত্র তারা সিচুয়েশনের কারণে কেউ কেউ খোলস বদলেছেন। এমনকি অনেকে বলছেন যে যেই মানুষটা 4ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে এই টোটাল সিস্টেমটা কাজ করছে, 6 তারিখ তো আর এমন কিছু হয় নাই যে রাতারাতি তাদের অন্তর পরিবর্তন হইয়া তারা সবাই ভালো হয়ে গেছে। তারা হালে মাটি খাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে প্রথম আলো বা ডেইলি স্টারের মতন যারা আছেন তারা বেসিক্যালি বিভাজনের রাজনীতি খেলছেন, -2 ফর্মুলা। শেখ হাসিনা বাংলাদেশের বাইরে আছেন, তারেক রহমান বাংলাদেশের বাইরে আছেন, মাঠে এই মুহূর্তে কার্যকরী ভূমিকা রাখতে পারছেন না বেগম খালেদা জিয়া, তারপরেও তিনি দেশে আছেন। এখন তিনিও যদি দেশের বাইরে চলে যান তাহলে হয়তোবা এই দেশের রাজনৈতিক সরকারের বিপরীতে সেনা সমর্থিত অথবা সামহাও এরকম উপদেষ্টামূলক কোনো একটা সরকার এখানে গঠন হয়ে যাবে। তো এরকম নানান কারণে আসলে আমার কাছেও মনে হচ্ছে যে আস্থাহীনতার একটা জায়গা আছে। যদিও তারেক রহমান বলছেন তিনি তার মামলা এইভাবে উজ্জ্ব চান না, আইনের মাধ্যমে লড়াই করেই তিনি মামলাকে জয় করতে চান। আর পরিস্থিতি আসলে এখনো টোটাল গ্রিন সিগন্যাল আসে নাই, যেহেতু ডক্টর ইউনূসের সরকার প্রায় 18 মাস থেকে ধরেন 2.5 বছরই থাকবে, আমার ধারণা 18 মাসে থাকবে না, আরো বেশি, অলরেডি 1.5 মাস হয়ে গেছে। তো 2-2.5 বছর থাকবে। এই সময়টাতে সম্ভবত তারেক জিয়া নির্বাচনী ঘোষণা আসার আগ পর্যন্ত তিনি দেশে যাবেন না, কারণ ওই যে একটা ভয় ভিতরে কাজ করতেছে। পাশাপাশি বেগম খালেদা জিয়া তিনিও আসলে পলিটিক্যালি নানান ইস্যু চিন্তা করে তিনি বাংলাদেশের চিকিৎসাটা নেবেন, দেশের বাহিরে যাবেন না। এখন এই যে বেগম খালেদা জিয়া আবার দেশের বাহিরে যাচ্ছেন না, তো জনগণের মধ্যে এক অংশ বা আওয়ামী লীগও বলার চেষ্টা করছে যে এতদিন খালেদা জিয়া যতটা মুমূর্ষ, ওনার ডাক্তাররা বলতেছিল বিদেশি চিকিৎসা ছাড়া বাঁচবে না, তাহলে কি এগুলো মিথ্যা ছিল? মিথ্যা ছিল না, ঘটনা সত্যই। ভালো ট্রিটমেন্ট নিতে মির্জা ফখরুল ইসলামে চলে যায়, কিন্তু খালেদা জিয়ার যাওয়া আর মির্জা ফখরুল ইসলামের যাওয়ার মধ্যে অনেকটা পার্থক্য আছে। ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, রাজনীতির বাতাস কোন সময় ভারত হাবি হবে, আওয়ামী লীগকে আবারও পুনর্বাসিত হয়ে যাবে কিনা, তারেক রহমান জেলে গিয়ে আবার বন্দী হয়ে যাবেন কিনা দেশে ঢুকলে, নানান পরিকল্পনার সমীকরণ বলছে এই কাজগুলো এখন হবে না। তানজিম হত্যা, এই তানজিম হত্যার পিছনে কিন্তু আওয়ামী লীগের হাত আছে, এখানে আওয়ামী লীগের ইন্ধন আছে। এখানে বাংলাদেশে সবাই তো আমি মনে করি সেনাবাহিনীকে পছন্দ করে। এখন
সেনাবাহিনীর প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে, সেই জায়গায় একজন সেনা কর্মকর্তাকে হত্যা, এটা তো আমি কল্পনার বাইরে, তাই না? সো আমি মনে করি এখানে এই হত্যার পিছনে আওয়ামী লীগের ইন্ধন আছে। আওয়ামী লীগের ইন্ধন না থাকলে এই হত্যা হতো না। আমি বলছি আমার পাহাড়ে যে ঘটনা ঘটছে, এই পাহাড়ের ঘটনার সাথেও আওয়ামী লীগের ইন্ধন আছে। আমি এটা কেন বলছি? আওয়ামী লীগের যারা এই যে এই ঘটনাগুলোতে যারা নেতৃত্ব দিয়েছেন, পিছন থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, এদের অনেকের তালিকা আপনারা যদি খুঁজে বেড়ান দেখবেন যুবলীগের, ছাত্রলীগের, আওয়ামী লীগের বড় বড় পদে আছে। এই তালিকাগুলো আপনারা আমার এই ভিডিওর সাথে একটু দিয়ে দিবেন, যাতে করে লোকজন বুঝতে সুবিধা হয়। অনেকে মনে করবেন যে আমি এই কথা বলছি কেন, এই কথা বলাতে অনেকে মনে করবে কি ঘটনা আসলেই এই যে আওয়ামী লীগের মতো বিএনপির উপর, জামাতের উপর দোষারোপ চাপানো একটা যেটা অভ্যাস ছিল, আমরা সেই অভ্যাসটা রিফর্ম করছি মনে করবেন না। যেটা সত্য এটাই বলছি, আমাদের কাছে তথ্য আছে বলেই আমরা এই কথা বলছি। তথ্য ছাড়া আমরা কোনো কথা বলছি না, আমরা কার উপর চাপানোর চেষ্টা করছি না। আমরা যেটা ভালো সেটাকে ভালো বলছি, যেটা খারাপ সেটাকে খারাপ বলবো। আমি স্পষ্ট করে বলতে চাই যে আমার এই পাহাড়ে যে শান্তি চুক্তি হয়েছে, এই শান্তি চুক্তি তো আমার পার্শ্ববর্তী দেশের ভারতের ইন্ধনে হয়েছে, তাই নয় কি? আপনারা ইতিহাস ঘাটেন। আমি যদি আমার এই কথার সাথে যদি আপনাদের দ্বিমত থাকে, ইতিহাস ঘাটেন আপনারা। ভারতের ইন্ধনে হয়েছে। এখন আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখতে পাচ্ছি, অনেকে পাহাড়ের বিপক্ষে কথা বলছেন, অনেকে পক্ষে কথা বলছেন। আমি কোনো পক্ষে কথা বলবো না। আমি সবাইকে, বাংলাদেশে যে 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষের কাছে একটা প্রশ্ন করতে চাই। পার্শ্ববর্তী মণিপুরে যে ঘটনা ঘটছে, এদের চেহারার সাথে এই যে আমার চেহারা কোনো অমিল পান কিনা আপনারা খুঁজে বের করুন। পার্শ্ববর্তী মায়ানমারের রাখাইন রাজ্যে এবং কাচিন রাজ্যে যে গৃহযুদ্ধ চলছে, ওখানকার মানুষের চেহারার সাথে আমার চেহারা অমিল পান কিনা আপনারা খুঁজে বের করুন। যদি অমিল পান, তাহলে সোশ্যাল মিডিয়ায় আমার এই পাহাড়ে অস্ত্র প্রশিক্ষণ, অস্ত্র নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে, এই ভিডিওগুলো পার্শ্ববর্তী দেশের ভিডিও। এখন আপনি যদি মনে করে থাকেন এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, তাহলে ক্ষতিটা হবে কার? আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষতি হবে, এটা ইন্ডিয়ার ক্ষতি হবে না, মায়ানমারের ক্ষতি হবে না, ক্ষতি আমাদের হবে। এই বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি হলে আমাদের ক্ষতি হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ক্ষতি হবে, টান পড়বে। আপনারা কি চান বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রতিবেশী রাষ্ট্র হস্তক্ষেপ করুক? আমি মনে করি একজন বাংলাদেশি, গর্বিত বাংলাদেশি নাগরিক হিসেবে আপনারা এটি চাইবেন না। আমিও চাই না ব্যক্তিগতভাবে, এই বাংলাদেশে কেউ চাইবে না এটা। সো বিতর্ক তৈরি করবেন না। বিতর্ক তৈরি না করে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতিকে শান্ত করা যায়, এই পক্ষে। স্বাধীন হয়েছে প্রায় 1.5 মাসের বেশি হলো, কিন্তু বাংলাদেশ কি আসলে মুক্ত হলো কিনা সেটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। বাহ্যিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে রয়ের বাংলাদেশের যে বিচরণ, স্বাধীন বিচরণ এই গত 15 বছরে প্রতিষ্ঠিত হয়েছে, সে বিচরণ এখনো পর্যন্ত আছে। ধরেন পাকিস্তানের মতো দেশ চিরপ্রতিদ্বন্দ্বী, সেখানেও কিন্তু তাদের অনেক কার্যক্রম পরিচালনা করে, মাঝে মধ্যেই কিন্তু তারা সেখানে অপারেশন করেন। আর বাংলাদেশে তো ধরেন প্রতিটা, বলা যায় প্রায় সবগুলো যেসব হিন্দুরা আছে এখানে, তারা সবাই রয়ের এজেন্ট। মাপ চাই, আপনাদের অনেকেই, আমার পরিচিত আছেন এরকম অনেকেই ভারতের আগ্রাসন দেখতে পারে না, কিন্তু ভাই সত্য যেটা, এটা বাস্তবতাটাকে মানতে হবে যে হিন্দুদের 99% বলা চলে যে তারা ভারতের এটা করে। এবং এটার মানে যদি প্রমাণ চান তাহলে দেখেন, এই মাঝে মধ্যে এখনো এই দিন সাতক্ষীরায় ধরা পড়েছে, নিজেদের আপনার মন্দিরে নিজের আগুন দিচ্ছে, সরকারের পক্ষ হয়ে তারপরে আন্দোলনে নামছেন। এই ধরনের অনেকগুলো ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে, যে কারণে আপনাদেরকে মানে কষ্ট দিয়ে কথা বলতে না চাইলেও সত্যটা বলতে হলো। তার সাথে আছে আওয়ামী লীগ, এরা সবই এক একটা রয়ের এজেন্ট। কারণ আওয়ামী লীগ এমন একটা দল, এরা সেই জন্ম থেকে, এটা কি শেখ মুজিবের যেটা বলা হয়ে থাকে, এটার ছোটখাটো প্রমাণও অনেকেই উপস্থাপন করেছেন যে শেখ মুজিবের বাপ ছিল হিন্দু এবং শেখ মুজিবের নাম হচ্ছে দেবদাস চক্রবর্তী। তার মায়ের বৈবাহিক যে সম্পর্ক, তার আগেই তিনি তাকে গর্ভে নিয়েছিলেন। এরপরে তাকে আপনারা জানেন যে সেই অরুণ কুমার টুমার, এগুলোর ব্যাপার, ওটা নিয়ে কথা বলতে চাই না। তো এই শেখ মুজিব যে মানে রক্তটা যেহেতু ওইখানকার, সেই কারণেই কিনা জানি না তাদের ভারতের প্রতি একটা টান আছে, এবং সেই টান থাকার কারণে তারা সবসময় ক্ষমতায় আসার আগে ভারতের হয়ে, তারপরে শেখ মুজিব
আপনার সেই 10 জানুয়ারি দেশে আসার আগে সে হয়ে আসলো কলকাতা, দিল্লি, আবার সেই শেখ মুজিব ওইখান থেকে তাদের সেই সংবিধান, তারপরে স্বাধীনতার ঘোষণাপত্র সব বাদ দিয়ে ইন্ডিয়া যেভাবে তাকে বললো সেভাবে ইন্ডিয়ান সংবিধানের আদলে যেভাবে বাংলাদেশের সংবিধান শুরু হলো। তো সবকিছু মিলায়ে 2009 সালেও যখন শেখ হাসিনা 8 সালে যখন ক্ষমতায় এসছে, আসার পরপরই এই যে কথিত বিডিআর বিদ্রোহের নামে যে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হলো, এগুলো সবই সেই ভারতের চাল। সো এরা জন্মগতভাবে এই দলটা হচ্ছে এই ভারতের পয়দা, এবং তারা সবসময় ভারতের হয়েই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কাজ করে, যেটা এই গত 15 বছরে সবচাইতে বেশি ঘটেছে। এখন সেই ঘটনার পরে কি হলো, এখন দেখেন প্রতিটা জায়গায় একদম গ্রাম থেকে শুরু করে গণভবন, বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় রয়ের বিস্তৃতি লাভ করেছে। আপনি যদি এই গেল কয়েকদিন ধরে ধরেন ডক্টর কনক সারোয়ারের সহ আরো অন্যান্য যেসব বিভিন্ন জায়গায় ইউটিউব, ফেসবুকে আপনারা যদি কিছু ঘটনা দেখেন, এবং ইদানিং তৃতীয় মাত্রাতেও আপনারা বেশ কয়েকটা প্রোগ্রাম দেখেছেন জিল্লুর ভাইয়ের এখানে, সেখানে একদম স্পষ্ট যদি সেনাবাহিনীর কথাগুলো আপনারা যদি শুনে থাকেন, এই ব্যাপারে কারো একটা শিশুরও কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই যে বাংলাদেশটা গেল 15 বছর ধরে ভারত চালিয়েছে। এবং আমাদের ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এসবি, সিআইডি সবচাইতে প্রভাবশালী সংস্থা হিসেবে বাংলাদেশে একদম ফিজিক্যালি কাজ করেছে এখন এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে এখন কি সেই আছে কি নাই, তাদেরকে সরানোর জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, নাকি তারা এখনো কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে? এটা তো তাহলে বের করা আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য খুবই দরকার। সেটা কি করা হয়েছে? আমি বাহ্যিক এমন কোনো পদক্ষেপ দেখি নাই যে বাংলাদেশে থাকবে না, থাকতে পারবে না, কর্ম পরিচালনা করতে পারবে না, এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনি দেখেন প্রথম পদক্ষেপ কোনটা নেওয়া উচিত ছিল। এই দেশে সেনাবাহিনী আপনার এই গেল 15 বছরে যতজন অফিসারকে চাকরিচ্যুত করেছে, তাদের ব্যাপারে দেশপ্রেমের কোনো পরীক্ষা নেওয়ার দরকার নেই। তারা সোজা বয়স বেড়ে গেলেও প্রয়োজনের এই আপনার বয়সের সময়সীমা বাড়িয়ে হলেও তাদেরকে এনে আবার চাকরিতে আনতে হবে। কারণ তারা জানেন যে রয়ের কারা কারা এই দেশে কাজ করেছে। 25শে ফেব্রুয়ারি যে 2009 সালে যে বিডিআর অফিসারদেরকে হত্যাকাণ্ড করা হয়েছে, সেটার সাথে কারা জড়িত হয়েছিল, এই ঘটনাগুলো তারা জানেন। এটা করা হয়েছে? করা হয় নাই। বিডিআরের যে সৈনিকরা এখন পর্যন্ত জেলখানায় আছেন, তাদেরকে সারানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কতদিন লাগে? আপনারা এখানে এসে তারপরে বসে জনগণের টাকায় অলরেডি 1 মাসের বেতন তো নিয়ে নিয়েছেন, আরো কতদিন লাগবে? তারা জেলখানায় এখনো জেল খাটছে। এগুলোর ব্যাপারে খুব তড়িৎ পদক্ষেপ নিতে হবে। আপনি যদি দেখেন যে সেনাবাহিনীতে এই যে যারা গুম হয়েছিল, তাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত তাদের খোঁজ নেই, তারা বেঁচে আছেন। সেই মেজর জিয়া থেকে শুরু করে অনেকেই বেঁচে আছেন না মারা গেছেন, কি হয়েছেন, কোথায় আছেন কেউ জানে না। তাদের ব্যাপারে তো পদক্ষেপ নিতে হবে। যাদের এখনো বয়স আছে, সেই অফিসারদেরকে এখনো চাকরিতে আনার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কোনো খবর নাই। কিছু হইলে তাদের ব্যাপারে আপনারা জানেন যে মেজর জিয়াকে বলা হয়েছে সে নাকি কি বলে জঙ্গি। তো এই শেখ হাসিনার এই যে নাটক, ভারতের প্রেসক্রাইবড যে নাটক এই দেশে এই গেল 15 বছর ধরে ইমপ্লিমেন্টেশন হয়েছে, সেই ইমপ্লিমেন্ট করতে গিয়ে যত বাংলাদেশের মেধাবী সৈনিক অফিসারদেরকে এই দেশের মানে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে দেশান্তরিত করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরকে দ্রুত ফিরিয়ে আনতে হবে। সেটার কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখি নাই। তো সেটা কবে হবে, কি করা হবে, সেটা খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। আরেকটা বিষয় নিয়ে কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের অনেক মানুষ আছে, এই যে কয়েকদিন আগে যে আন্দোলন হলো, সেই আন্দোলনের ভেতরেও প্রমাণ করে গেছেন যে বাংলাদেশের মানুষ তার দেশের জন্য জীবন দিতে পারে, প্রস্তুত। এই দেশে এই যে আনসারুল ইসলাম হিন্দাল ফিল সার্কিয়া যে দলের নাম বলা হয়েছে, আরো এরকম আনসারুল বাংলা সহ এরকম অনেক জঙ্গি সংগঠন, যেগুলো শেখ হাসিনার মানে তাদের হয়তো দল আছে, কিন্তু শেখ হাসিনা যেগুলো বলেছে তারা সন্ত্রাসী, তারা এই করেছে সেই করেছে, এগুলো শেখ হাসিনা বলে আন্তর্জাতিক বিশ্বের কাছে একটা মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে বাংলাদেশের মানুষের কাছে কালার করেছে। তো এই কালার যারা আছে, যে যে সংগঠনগুলো, এই সংগঠনের ভেতরে বেশিরভাগই আমি মানে যতটুকু আমার এটার ভেতরে ঢোকার, বিভিন্ন জায়গায় ঢোকার সুযোগ হয়েছে, আমি দেখেছি এরা সবাই দেশপ্রেমিক। এরা দেশের জন্য বিভিন্ন সংগঠন করেছে, সেটাকে জঙ্গি বলে তারপরে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছে। অতএব তারাও কিন্তু জীবন দিতেই সেখানে গিয়েছে যদি প্রয়োজন হয়। সেই মানুষগুলো এখানে এখনো পর্যন্ত এরকম অনেকে বেঁচে আছে। তাদের মতো অনেক মানুষ আছে যারা এখনো জীবন দিতে পারে, জীবন দিতে চায় এই দেশের জন্য। আমি মনে করি যে যারা যারা এই দেশের জন্য জীবন দিতে চেয়েছে, তাদেরকে নিয়ে তারা কি চায়, তাদের এই বিষয়গুলো সামনে নিয়ে এসে তারপরে জনগণের সামনে বলা উচিত যে তারা আসলে কি জঙ্গি ছিল, না তারা কি চেয়েছিল। ওইসব সংগঠনগুলোর ব্যাপারে একটা সুস্পষ্ট ধারণা মানুষকে দিতে হবে যে শেখ হাসিনা কিভাবে তাদেরকে সন্ত্রাসী জঙ্গি হিসাবে মানুষের সামনে উত্থাপন করেছে। এটা একটা পার্ট আওয়ামী লীগ, কিন্তু এটা আমরা জানি যে শেখ হাসিনা এখন দেশে নাই। শেখ হাসিনা কি করেছে, কিভাবে জঙ্গি নাটক সাজিয়েছে, যেই মিডিয়াকে দিয়ে করেছে, সেই মিডিয়াই এখন আমাদের সামনে তুলে ধরছে। কিন্তু একটা অনেক বড় জায়গা আমাদের ধরাছোঁয়ার বাইরে আছে, সেটা হচ্ছে প্রথম আলো আর ডেইলি স্টার।
আমার বিশ্বাস বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে এই দেশের জন্য জীবন দেওয়ার জন্য। আপনাদের পায়ে ধরে বলছি, আল্লাহর কসম, এই বাংলাদেশের প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা হচ্ছে রয়ের একদম সরাসরি বাংলাদেশে কাজ করার একটা শাখা। এই শাখায় বসে বাংলাদেশের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র, তাদের কিছু নিউজ থাকবে যে নিউজগুলো দেখে আপনার মনে হবে ওয়াও, এরা খুবই মানবিক, এরা খুব স্বচ্ছ নিউজ করে, সুন্দর নিরপেক্ষ নিউজ করে, কিন্তু এদের একটা এজেন্ডা আছে। সেই এজেন্ডা হচ্ছে ভারতের যেই রয়ের যে তৎপরতা, সেটাকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য যা যা প্রয়োজন এই পত্রিকার মাধ্যমে সেটা করা হয়। আপনাদেরকে যদি আমি কয়েকটা প্রোগ্রাম নিয়ে কাজ করছি, সেই প্রোগ্রামগুলো আপনারা দেখলে তারপরে বুঝবেন যে প্রথম আলো কিভাবে খুব সূক্ষ্মভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, পাহাড়ের সমস্যা, 21শে আগস্ট, উদিচি, বিভিন্ন জায়গায় এই কিভাবে আমাদেরকে আপনার জঙ্গি নাটক সাজিয়ে তারপর আমাদের দেশপ্রেমিক মানুষগুলোকে জঙ্গি সাজিয়েছে। আপনাদের মনে আছে যে বলা হয়েছে একটা কু করার চেষ্টা করা হয়েছিল মেজর সৈয়দ জিয়াউল হকের নেতৃত্বে, তাকে জঙ্গি বানিয়ে কোথায় আছে কেউ জানে না। তো এই যে এটা করা হয়েছে, এটাকে কেন জঙ্গি হিসাবে নিয়ে আসা হলো? সে তো এমনিতে কোর্ট মার্শাল হতে পারতো, সেনাবাহিনীর আইন ভঙ্গ করলে সেনাবাহিনী তার বিচার করতে পারতো, কিন্তু এই যে জঙ্গি বানানো, এটাকে এই ফর্মুলা কোত্থেকে আনলো? এই ফর্মুলা এসেছে সেই কাশ্মীর থেকে। সেটাকে এখানে নিয়ে এসেছে, এখানে এনে সেটা দিয়েই এই 15 বছর শেখ হাসিনাকে আন্তর্জাতিক বিশ্বের কাছে সন্ত্রাস দমনে বিশাল এক শক্তিশালী সরকার হিসেবে দেখানোর চেষ্টা করেছে, এবং সেটাতে তারা কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছে। অতএব আপনাদের কাছে যারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য পাহাড়ে জীবন দিতে চান, বর্ডারে জীবন দিতে চান, আপনাদের কাছে অনুরোধ, আমি প্রকাশ্যে আমার ইউটিউব চ্যানেলে এসে বলে গেলাম, মতিউর রহমান এবং মাহফুজ আনাম এদের নেতৃত্বে যে এই প্রথম আলো, সেটার দখল খুব দ্রুত নিতে হবে। তাদেরকে তাদের জীবন নিরাপত্তাহীন করে তুলতে হবে। এরা বাংলাদেশে বসে এই রয়ের কার্যক্রম এত সুন্দরভাবে পরিচালনা করতে পারে না। এদের ব্যাপারে খুব দ্রুত অ্যাকশনে যেতে হবে, এবং আমার বিশ্বাস যে সেনাবাহিনীর যে অফিসাররা এতদিন ধরে এইখানে বসে ভারতের রয়ের কাজ করেছে, সেই অফিসারদের নিশ্চয়ই রিপ্লেসমেন্ট হয়েছে কিছু কিছু জায়গায়, বিশেষ করে ডিজিএফআই সহ বিভিন্ন জায়গায়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমি যে কথাগুলো বলছি, সেই কথাগুলো কেন বলছি, কি বোঝাতে চাচ্ছি, একজন সাধারণ মানুষের চাইতে আপনি খুব ভালো জানেন কেন বলছি এই কথাগুলো। অতএব আপনারা খুব দ্রুত এদের ব্যাপারে পদক্ষেপ নেন। আমার বিশ্বাস যে এতদিন ধরে যেই গোয়েন্দা সংস্থার যারা কাজ করেছে, ভারতীয় পয়সা খেয়ে নিজেদের ইয়ের জন্য, কি বলে, প্রমোশনের জন্য এগুলো করেছে, শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য এগুলো করেছে, আমার মনে হয় আপনাদের ভেতরে দেশপ্রেমিক আছে এবং তারাই সেনাবাহিনীর নেতৃত্ব নিয়েছেন। যদি না হয় তাহলে মনে করব যে সেনাবাহিনী এখনো রয়ের আন্ডারে কাজ করছেন, শেখ হাসিনার হয়েই কাজ করছেন। এবং আপনাদেরকে আগে থেকেই বলে রাখি, চাকরি সারা জীবন থাকবে না। আপনাদের মতো এরকম বহুত বালের, এই মেজর জেনারেল আর বালের লেফটেন্যান্ট কর্নেল পিছনে পিছনে ঘুরে 2 মিনিট আমাদের চ্যানেলে এসে কথা বলার জন্য, হ্যাঁ, অতএব আপনাদের মতো এরকম বালের লেফটেন্যান্ট কর্নেল, মেজর জেনারেল বালছাল যদি নাকি দেশের বিরুদ্ধে যান না, এই সুযোগ পাওয়ার পরেও আপনারা রিটায়ারমেন্টে গেলে কিন্তু আপনাদেরকে ছাড়া হবে না। একদম মান সম্মান ওই এক কোথাকার এক চাঁদাবাজ টিভির কাছে যায়, তারপরে আপনাদের এই সেনাপ্রধান গিয়া দেয়, অডিও দেয়। কেন দেয় জানেন? কারণ হচ্ছে ওনাদের আরেকজনের আবার আকাম কুকামের সব জিনিসপত্র তাদের কাছে জিম্মি করে তারপরে তার বক্তব্য নেয়। অতএব এই চাঁদাবাজি করলে কিন্তু এরকম যার তার কাছে ধরা থাকতে হবে, চাকরি গেলে কিন্তু ন্যাংটা করে ছেড়ে দেওয়া হবে। সো এখনো সময় আছে, সেনাবাহিনীকে বলবো যে ভালো হয়ে যান, আপনাদের বালের ইয়েতে ভয়ও পায় না, কিছু না, আপনাদেরকে পান্তা ভাত বানায় দেওয়া হয়েছে। এবার আর ওই আগের মতো অত ধনফোন করতে পারবেন না। আপনারা এই কয়েকদিনে 1.5 মাসের ভেতরেও আপনারা বিভিন্ন গণমাধ্যমে ফোন করে থ্রেট করেন, এই নিউজ করা যাবে, ওই নিউজ করা যাবে না। আপনার বাপের টিভি চ্যানেল না, আপনার বাপের পত্রিকা যে আপনি ফোন করে থ্রেট করেন, এইসব বন্ধ করেন। যদি দেশের জন্য প্রয়োজন হয় আপনি আমারে কিল করে ফেলেন, কোনো সমস্যা নাই, যদি সেটা দেশের স্বার্থে হয়। আপনাদেরকে চিনি সেই 2010 সাল থেকে। সো আমরা বিশ্বাস করি এখনো পর্যন্ত যে সেনাবাহিনীতে সেই 2010 সাল, 11-12 সাল পর্যন্ত যে অফিসাররা ছিল, তাদের যেমন দেশপ্রেম ছিল, আপনাদের ভেতরে সেই দেশপ্রেম আছে, সেই দেশপ্রেমিকরা এখনো আছে। সম্মান রাখতে চাই, আশা করি আপনাদের এই সম্মান আপনারা যোগ্যতার মাধ্যমে এটাকে টিকিয়ে রাখবেন। আমরাও চাই আপনাদেরকে সম্মান করতে। যাই হোক, যেটা বলতে চেয়েছি যে আমার দেশটা এখনো নিরাপদ না। এদেশের সার্বভৌমত্বের জন্য গোয়েন্দা সংস্থাকে আরো কঠোর হইতে হবে, এবং ভারতীয় যে গোয়েন্দা সংস্থা সরাসরি এখানে কাজ করেছে, কারা কোথায় কি করেছে, আমি বিশ্বাস করি যে আপনারা খুব দ্রুত সেগুলো প্রকাশ করবেন। যাদেরকে মিথ্যাভাবে জঙ্গি বানানো হয়েছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেবেন। জঙ্গি বানানোর জন্য এই যে ডেইলি স্টার এবং প্রথম আলো কিভাবে কাজ করেছে সেটাও আপনারা জানেন, সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন। পাহাড়ে এখন যা হচ্ছে সেখানে কাদেরকে আপনাদের প্যাট্রোনাইজ করা উচিত আর কাদেরকে দমন করা উচিত সেটাও আপনারা জানেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।